ওয়েলকাম স্টুডেন্টস, এটা আমাদের আগের ভিডিওটার নেক্সট পার্ট। আগের ভিডিওতে আমরা অয়লার্স ক্রাইটেরিয়াটা প্রুফ করেছিলাম। এবারে এটা আমাদের হয়ে গেছে প্রুফটা। হ্যাঁ, এবারে আমরা প্রমাণ করবো, দেখো এই থিওরামটা, যে পি ইজ অ্যান অড প্রাইম অ্যান্ড এ ইজ অ্যান ইন্টিজার সাচ দ্যাট এ পি আর প্রাইম টু ইচ আদার। তাহলে যদি এটা কোয়াড্রেটিক রেসিডিউ হয় তাহলে তো অয়লার্স ক্রাইটেরিয়াটাতে এটাই বলা আছে। কিন্তু যদি কোয়াড্রেটিক নন রেসিডিউ হয় তাহলে বলছে যে a টু দি পাওয়ার p মাইনাস ওয়ান বাই টু কনগ্রুয়েন্স টু মাইনাস ওয়ান হবে। যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয় তাহলে এটা একের সাথে কনগ্রুয়েন্স হবে, নন রেসিডিউ হলে মাইনাস একের সাথে কনগ্রুয়েন্স হবে। দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে। তাহলে যে কোনো একটা a আর যে কোনো একটা p নিলাম, তাহলে হয় a p এর কোয়াড্রেটিক রেসিডিউ হবে, না হলে হবে না। যদি হয় তাহলে বাই অয়লার্স ক্রাইটেরিয়া এটা, আর যদি না হয় তাহলে এটা, মানে কনগ্রুয়েন্স টু মাইনাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো থিওরাম এটা এবং খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করে প্রুফ করব? given that a, p is equals to 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ফার্মেটস থিওরাম অ্যাপ্লাই করতে পারি, যে সো বাই ফার্মেটস থিওরাম এখান থেকে কি লিখবো? a to the power p minus 1 is congruence to 1 modulo p। This imply ওইটাকে এরকম লিখতে পারি যে a to the power p minus 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, ওয়ানটাকে এইদিকে নিয়ে চলে আসলাম মাইনাস ওয়ান, তাহলে হবে কনগ্রুয়েন্স টু 0 মডিউলো p। দিস ইমপ্লাই এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, তাহলে এটা হয়ে গেল a to the power p minus 1 প্লাস 1 into a to the power p minus 1 by 2 minus 1 congruence to 0 modulo p। তাহলে এইটা জিরোর সাথে কনগ্রুয়েন্স হবে, এই আমাদের বলেছে। তার মানে নিশ্চয়ই p এই জিনিসটাকে ডিভাইড করে ফেলেছে, নাহলে কেন কনগ্রুয়েন্স টু 0 হবে? কনগ্রুয়েন্স টু 0 মানে কি? এর রিমাইন্ডার 0, তাহলে নিশ্চয়ই পিটা একে ডিভাইড করে ফেলেছে, সেই জন্য রিমাইন্ডার আমাদের 0 এসছে। ঠিক আছে, তাহলে এইটাকে ডিভাইড করেছে ফেলেছে মানে এমন হয় যে p হয় একে ডিভাইড করেছে, না হলে একে ডিভাইড করেছে, নাহলে দুটোকেই ডিভাইড করেছে, এরকম হতে পারে। তাহলে এখান থেকে আমরা দেখো, সো আইদার a টু দি পাওয়ার p মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান যদি এটাকে ডিভাইড করে, তাহলে দিস শুড বি কনগ্রুয়েন্স টু 0 মডিউলো p। ধরলাম p এই জিনিসকে ডিভাইড করেছে, তাহলে কনগ্রুয়েন্স টু 0 মডিউলো p হবে। অর a to the power p minus 1 congruence to 0 modulo p, যদি এটাকে ডিভাইড করে তাহলে congruence to এটা হবে। দিস ইমপ্লাই a to the power p minus 1 by 2 congruence to minus 1 modulo p, or a to the power p minus 1 by 2 congruence to 1 modulo p। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর এমনও তো হতে পারে যে দুটোই হয়েছে, তাহলে তখন কি করব? তাহলে এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার দেখি দুটোই যদি হয় তাহলে কি হবে। তাহলে দুটোই যদি হয় তাহলে দেখো এইটাকে p ডিভাইড করছে, এটাকেও p ডিভাইড করছে, তাহলে এদের বিয়োগফলকেও p ডিভাইড করবে। আমরা এর আগে প্রচুরবার এরকম লিখেছি। নাও ইফ বোথ আর ট্রু দেন a to the power p minus 1 by 2 plus 1 minus of a to the power p minus 2 minus 1 এটাকে p ডিভাইড করবে। তাহলে এই জায়গাটা লিখি, দেন p ডিভাইডস এটা। তাই যদি হয় তাহলে দেখো কেটে যাচ্ছে, দিয়ে এখানটা হয়ে যাচ্ছে p ডিভাইডস 2। তাহলে p যদি 2কে ডিভাইড করতে চাই তাহলে pটা তো আর অড থাকলো না। 2কে কারা ডিভাইড করে? দেখো অড মানে ইভেন ছাড়া 2কে ডিভাইড করতে পারেনি। ঠিক আছে, তাহলে বা তুমি অন্যরকমভাবে ভাবতে পারো যে p যদি 2কে ডিভাইড করে যায় তাহলে pটা 2 ইন্টু সাম ইন্টিজার হিসাবে লিখতে পারবো। তাহলে pটা কি আর অড থাকলো? অড থাকলো না। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, তাহলে দুটো কিন্তু একসাথে হতে পারে না, হয় এটা হবে না এটা হবে। এবার এটা কখন হয়? যখন কোয়াড্রেটিক রেসিডিউ হয় বাই ইউজিং কসি ক্রাইটেরিয়া। তাহলে এটা কখন হবে?
যখন নন রেসিডিউ হবে। রেসিডিউ যদি রেসিডিউ হয় তাহলে তো এটা হওয়া সম্ভব নয়, সেটা এইটা ছাড়া হওয়া সম্ভব নয়। তাহলে এটা কার জন্য হবে? অবভিয়াসলি নন রেসিডিউয়ের জন্য হবে। তাহলে ঠিক তার পরের লাইনে আমরা লিখব যে দেয়ারফর বা সো বাই ইউজিং Euler's criteria, we can say that a to the power p minus 1 by 2 is congruent to 1 modulo p holds if a is a quadratic residue of p। আমি এটা শর্টে লিখলাম কিউ ফুল স্টপ আর কোয়াড্রেটিক রেসিডিউ অফ পি। তাহলে নন রেসিডিউ অফ পি কার জন্য হবে? বাকি যেটুকু পড়ে থাকলো। সো এ ইজ এ কোয়াড্রেটিক নন রেসিডিউ অফ পি if a to the power p minus 1 by 2 is congruent to minus 1 modulo p। ঠিক আছে, কোয়াড্রেটিক রেসিডিউ হলে ওই a to the power p minus 1 by 2 ওটা একের সাথে কনগ্রুয়েন্স হবে, আর যদি না হয় তাহলে এটার সাথে কনগ্রুয়েন্স হবে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট থিওরাম। তাহলে আমাদের বইয়ে এটা থিওরাম 2 বলে দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু অতটা স্পষ্ট করে লেখা নাই। তোমরা বইয়ে এই থিওরামটা লিখে নেবে, এই আমি যেটা বললাম এই থিওরামটা লিখে নেবে, দিয়ে তার নিচে প্রুফটা করা আছে, কিন্তু থিওরামের স্টেটমেন্টটা এরকমভাবে তোমরা লিখে নেবে বা মনে রাখবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের Euler's ক্রাইটেরিয়া আর কোয়াড্রেটিক রেসিডিউ থিওরাম। এবার আমরা কিছু প্রবলেম করব। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ফার্স্ট প্রবলেম যেটা সেটা বলছে কোশ্চেনে যে ফাইন্ড দ্য কোয়াড্রেটিক রেসিডিউ অন অ্যান্ড নন রেসিডিউ অফ 13। 13 একটা কোয়াড্রেটিক রেসিডিউ আর একটা নন কোয়াড্রেটিক রেসিডিউ আমাকে বার করতে হবে। তাহলে কোয়াড্রেটিক রেসিডিউ হলে আমাদের এক্স স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু এ মডিউলো 13 এর একটা সলিউশন পাবো। তাহলে এই এটাকেই বলবো আমরা কোয়াড্রেটিক রেসিডিউ। আর এখানটায় কি এক্স স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু এ মডিউলো 13, এর যে ভ্যালুর জন্য এর ইকুয়েশন এটার সলিউশন পাবো না, সেই এটাই হবে কোয়াড্রেটিক নন রেসিডিউ। এবার আমি এই জিনিসটাকেই Euler's ক্রাইটেরিয়া দিয়ে যদি ডেসক্রাইব করতে যাই, তাহলে কোয়াড্রেটিক রেসিডিউ 13 কোয়াড্রেটিক রেসিডিউ কখন হবে? যখন a to the power p minus 1 দ্যাট মিনস 13 minus 1 by 2 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 13 হয়, তাহলে বলবো a is a quadratic residue of 13। আর যদি নন রেসিডিউ হয় তাহলে a to the power 13 minus 1 by 2 is congruent to minus 1 মডিউলো 13 হবে। রেসিডিউ হলে একের সাথে কনগ্রুয়েন্স হবে, নন রেসিডিউ হলে মাইনাস একের সাথে কনগ্রুয়েন্স হবে। আমরা অবভিয়াসলি এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করবো না। এটা করতে গেলে তোমাকে প্রচুর ইন্টিজার নিয়ে অঙ্ক করতে হবে। 1 হলো না, 2 হলো না, 3 হলো না, 4 এরকম করে দেখতে হবে, যেটা পসিবল নয়। তাহলে আমরা এখানটা কসি ক্রাইটেরিয়াটা, আমি বারবার কসি বলে ফেলছি, Euler's ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করবো। তাহলে আমি প্রথমে দেখি 1 সেটা কি মানে সেটা একে স্যাটিসফাই করছে না একে স্যাটিসফাই করছে, সেটা আমরা প্রথমে দেখি। তাহলে নাও মানে 13 এর কোয়াড্রেটিক রেসিডিউ হবে কিনা আমি দেখতে চাইছি। তাহলে সেই 1টা যদি একে স্যাটিসফাই করে তাহলে কোয়াড্রেটিক রেসিডিউ হবে, যদি একে স্যাটিসফাই করে তাহলে কোয়াড্রেটিক নন রেসিডিউ হবে। তাহলে দেখি নাও 1 to the power 13 minus 1 by 2, তার মানে কনগ্রুয়েন্স টু 1 হয়ে গেল মডিউলো 13। তাহলে আলটিমেটলি দেখো এই জায়গাটায় আসছে, 1 মিনিট, আচ্ছা আমি একটু ভুল বললাম, 1 নিয়ে কখনোই চেক করব না, হ্যাঁ 1 দিয়ে করব না, 1-এর পর থেকে 2 থেকে চেক করব। তাহলে 2 যদি একে স্যাটিসফাই করে, এর জায়গায় 2 পুট করলে যদি এইটা স্যাটিসফাই করে তাহলে রেসিডিউ হবে 2টা 13 কোয়াড্রেটিক রেসিডিউ, যদি এটা স্যাটিসফাই করে তাহলে নন রেসিডিউ। তাহলে দেখি 2 to the power 13 minus 1 by 2, তার মানে হচ্ছে 2 to the power 6, তাহলে 2 to the power 6, এটার ভ্যালু হচ্ছে আমাদের 2 to the power 6, এটার ভ্যালু হচ্ছে 64। এটাকে যদি আমি 13 দিয়ে ডিভাইড করি তাহলে 4 দিয়ে ডিভাইড হবে, 13 into 4 মানে 52, তাহলে -64, তাহলে হয়ে যাচ্ছে দিস ইজ কনগ্রুয়েন্স টু -12
মডিউলো 13। ঠিক আছে, তাহলে আমাকে হয় এইটা আনতে হবে, না হলে এইটা আনতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা আনতে হবে। তাহলে আমার একটু কিছু ভুল হচ্ছে নাকি? আচ্ছা, এই জায়গাটা এরম যদি করি যে 64 এটাকে 5 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কত আসছে? 64 - 5 × 13 -1 চলে আসছে। দিস ইজ কনগ্রুয়েন্স টু -1 মডিউলো 13। আগেরটা একটু ভুল লিখেছিলাম, সরি। 4 দিয়ে ডিভাইড করলে, 4 দিয়ে না, এখানটায় মানে 5 দিয়ে আর কি, হ্যাঁ, 4 দিয়ে যদি ডিভাইড করতাম তাহলে কত আসতো? 64, তাহলে 12 চলে আসতো। আমি -12 ভুল করে লিখেছিলাম, ওটা 12 আসতো। তো তুমি 12 দিয়েও করতে পারো, যে এখানটা হয়ে গেল 12 মডিউলো 13। ঠিক আছে, 4 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 12 আসতো রিমাইন্ডার। তাহলে 12টাকে পরের লাইনে আমাকে হয় 1-এর সাথে কনগ্রুয়েন্স আনতে হবে, নাহলে -1-এর সাথে কনগ্রুয়েন্স আনতে হবে। তাহলে এখানটা চলে এসছে 12। তাহলে এটা কি করবো? দিস ইজ কনগ্রুয়েন্স টু, একবার যদি 12 থেকে 13 বাদ দিয়ে দিই, -1 মডিউলো 13। বা তুমি এখানটা ডাইরেক্ট 5 দিয়েও ডিভাইড করতে পারো, তাহলে ডাইরেক্ট -1 চলে আসবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হলো? এই যে 2 সেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করলো, এই কনগ্রুয়েন্সকে। তাহলে আমি এখান থেকে কী লিখবো? যে সো 2 ইজ এ কোয়াড্রেটিক নন রেসিডিউ অফ 13। তাহলে আমাদের একটা কোয়াড্রেটিক নন রেসিডিউ বার করতে বলছিল অফ 13, সেটা হচ্ছে 2। এবার আমি 3 দেখি, 3-এর ক্ষেত্রে কি হয়। এগেন 3 টু দি পাওয়ার 13 - 1/2, দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে দেখি? 3 টু দি পাওয়ার তাহলে 6, তাহলে 3 টু দি পাওয়ার 6 মানে হয়ে গেল কনগ্রুয়েন্স না, সরি, এটা ইকুয়ালস টু ইজ ইকুয়ালস টু 7 to 9। তাহলে আমি যদি 7 to 9-কে 13 দিয়ে ডিভাইড করি তাহলে কি হয়? 56 দিয়ে যাবে। তাহলে এখানটাই 13 × 56 মানে হচ্ছে 7 to 8, রিমাইন্ডার 1। তাহলে দিস ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 13। মডিউলো লিখবো, সেই লাইনে কনগ্রুয়েন্স লিখবো, তার আগের লাইনে কিন্তু ইকুয়ালস টু আছে। তাহলে যাই হোক, 3 টু দি পাওয়ার p - 1/2 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো p, এই কোয়েশনকে স্যাটিসফাই করছে। দেয়ারফর এ ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 13। তাহলে হেন্স 3 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 13। তাহলে আমাকে ওটাই বার করতে বলেছে, যে একটা কোয়াড্রেটিক রেসিডিউ আর একটা কোয়াড্রেটিক নন রেসিডিউ। তাহলে 2 হচ্ছে কোয়াড্রেটিক নন রেসিডিউ অফ 13, আর 3 হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ অফ 13। ঠিক আছে, এটা গেল আমাদের ফার্স্ট এক্সাম্পল, বইয়ের হচ্ছে 171 পেজ। আচ্ছা, আমরা সেকেন্ড প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেমটা বলেছে যে সো দ্যাট 3 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 23 বাট নন রেসিডিউ অফ 31। তাহলে 3টা হচ্ছে আমার 23-এর রেসপেক্টে কোয়াড্রেটিক রেসিডিউ, কিন্তু 31-এর রেসপেক্টে কোয়াড্রেটিক রেসিডিউ নয়। তাহলে দেখি, তাহলে এই 3 যদি 23-এর রেসপেক্টে কোয়াড্রেটিক রেসিডিউ হতে হয় তাহলে নিশ্চয়ই 3 টু দি পাওয়ার কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 23 হওয়া উচিত। ওই যে a টু দি পাওয়ার p - 1/2 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 23 হওয়া উচিত। যদি হয় তাহলে এটাকে বলবো 23-এর কোয়াড্রেটিক রেসিডিউ, মানে এই 3টাকে বলবো কোয়াড্রেটিক রেসিডিউ। তাহলে দেখি এটা হয় কিনা। তাহলে নাও বলে শুরু করবো এখান থেকে। দিস ইজ ইকুয়ালস টু 23 থেকে একবার দিলে 22, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 11। তাহলে 3 টু দি পাওয়ার 11 মানে হয়ে যাচ্ছে দিস ইজ ইকুয়ালস টু 177,147। সেটাকে আমি 23 দিয়ে ডিভাইড করবো, মডিউলো নেওয়া মানে। তাহলে 23 দিয়ে আমি 177,147, এটা আমার ভাগ যাবে 7702 দিয়ে, একদম পাতি ভাগ করে দেবো। তাহলে যদি ভাগ করি 23 × 7702 তাহলে হয়ে যাবে 177,146, রেসিডিউ চলে আসলো 1। তাহলে দিস ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো কত দিয়ে ভাগ করলাম? 23। তাহলে এখান থেকে বলবো যে ইয়েস। আচ্ছা, এটা কিন্তু রাফে, হ্যাঁ, এই সাইডটা কিন্তু রাফ। তাহলে সো 3 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 23। আর কি বলেছে? কিন্তু 3টা 31-এর নন রেসিডিউ।
তাহলে এবার দেখি 31-এর সাথে কি হচ্ছে, এগেন নন রেসিডিউ, তাহলে 3⁻31 - 1/2 মানে 3⁻15, ঠিক আছে। এইটা আমরা দেখব যে 31-এর ইয়ে হচ্ছে কিনা। তাহলে 3⁻15 সেটা মানে হচ্ছে আমাদের 3⁻15, তো এটা মানে হচ্ছে 14348907। এবার আমি এটাতে মডিউলো 31 নেব, তাহলে 31 দিয়ে ডিভাইড করব। তাহলে 31 দিয়ে যদি 14348907 ভাগ করি তাহলে ভাগ যাবে 462867 দিয়ে। তাহলে গুণ যদি করে দিই 31 × 462867, তাহলে হয়ে যাচ্ছে এখানটায় 14348877। তাহলে বিয়োগফল হচ্ছে 14348907, তাহলে -30 হয়ে যাচ্ছে, সরি মানে 30 হয়ে যাচ্ছে, সরি এটা 30 হয়ে যাচ্ছে। তাহলে দিস ইজ কনগ্রুয়েন্স টু 30 মডিউলো 31। ভুল যেন এরকম না হয়ে যায় যে মডিউলো 23 নিলে, আগেরটা যেহেতু 23-এর রেসপেক্টে 3 রেসিডিউ না নন রেসিডিউ বার করতে বলেছে তাই মডিউলো 23 নিয়েছি, এখানটায় 31-এর রেসপেক্টে 3টা নন রেসিডিউ বার করতে বলেছে, তাহলে মডিউলো 31 নেবো কিন্তু, ঠিক আছে। তাহলে পরের লাইনে আরেকবার যদি আমি বিয়োগ করে দিই, তাহলে ভাগ করে দিই, তাহলে রেসিডিউ -1 চলে আসবে। তাহলে এটা -1-এর সাথে কনগ্রুয়েন্স হয়ে গেলো। তাহলে আমি অবভিয়াসলি বলে দিতে পারবো যে 3 ইজ এ কোয়াড্রেটিক নন রেসিডিউ অফ 31, কারণ -1-এর সাথে কনগ্রুয়েন্স হয়েছে। যদি +1-এর সাথে হতো তাহলে ডাইরেক্ট রেসিডিউ লিখে দিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট এক্সাম্পলে বলেছে যে ফাইন্ড অল কোয়াড্রেটিক রেসিডিউস অফ 23 এর সমস্ত কোয়াড্রেটিক রেসিডিউ বার করতে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে 23-এর আদৌ কটা কোয়াড্রেটিক রেসিডিউ আছে। তাহলে ধরো এ যদি 23-এর কোয়াড্রেটিক রেসিডিউ হয়, তাহলে a⁻p−1/2 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 23 হতে হবে, মানে পি এর ভ্যালু 23। তার মানে এটা ক্যালকুলেশন করে দিলে 11 ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 23 হতে হবে। তাহলে এখানটায় এই যে কনগ্রুয়েন্সটা পেলাম, এর কটা রুট থাকবে, পাওয়ার 11 আছে, তার মানে এর 11খানা ভ্যালু পাবো, তার মানে 23-এর 11খানা কোয়াড্রেটিক রেসিডিউ থাকবে। ক্লিয়ার? তাহলে p−1/2 যেটা ভ্যালু দেবে সেটাই হবে আমাদের, সেই সংখ্যাটাই হবে 23-এর অত সংখ্যক কোয়াড্রেটিক রেসিডিউ থাকবে। তাহলে আমরা প্রথমেই এরকম শুরু করব সলিউশনে। নাও 23 - 1/2 দিস ইজ ইকুয়ালস টু 11, সো 23 হ্যাজ 11 কোয়াড্রেটিক রেসিডিউস। 23-এর কিন্তু 11খানা কোয়াড্রেটিক রেসিডিউ থাকবে। কেন? তার কারণ হচ্ছে এটা লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য বললাম। এটা যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয় তাহলে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, মানে কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করবে, তার মানে অ্যাকচুয়ালি এই কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করবে। তাহলে এর মাথায় যদি 11 থাকে তাহলে এই কনগ্রুয়েন্সটার কটা রুট থাকবে, কটা সলিউশন থাকবে, 11খানা সলিউশন থাকবে। তাহলে এর মানে 23-এর 11খানা কোয়াড্রেটিক রেসিডিউ থাকবে, ঠিক আছে। বেশ, আমরা পেলাম 11খানা কোয়াড্রেটিক রেসিডিউ থাকবে। এরপরে আমার কি কাজ, কি ওই কোয়াড্রেটিক রেসিডিউগুলো কী কী সেগুলো এবার আমরা বার করব। তাহলে প্রথমেই আমরা দেখো এরকম একটা করে দিচ্ছি যে কোয়াড্রেটিক রেসিডিউ যদি হয় তাহলে x² ইজ কনগ্রুয়েন্স টু এ মডিউলো 23 এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে দেখো আমাদের এরকম বলতে পারি যে এমনি মানে করেই যে সিন্স 1² ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 23, তাহলে 1 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ। কেন? কারণ দেখো এখানটায় এক্সের ভ্যালু যদি 1 নিই তাহলে এখানটায় 1, এই কোয়েশনটার একটা সলিউশন হচ্ছে 1, এই কোয়েশনটার একটা সলিউশন হচ্ছে 1। কেন? কারণ 1² ইজ কনগ্রুয়েন্স টু 1, তাহলে এর একটা সলিউশন যদি 1 হয়, এক্সের ভ্যালু যদি 1-এর জন্য স্যাটিসফাই করে যায়, দেয়ারফর 1 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 23। তাহলে সিন্স এইটা, সিমিলারলি তারপরের স্কোয়ারটা কী হবে, যে 2² ইজ ইকুয়ালস টু 4 মডুলো 23, এটাও স্যাটিসফাই করবে।
মানে এটাও ট্রু হবে। তার মানে কি এক্স স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু 4 মডিউলো 3 এর একটা সলিউশন আছে। এই যে এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স টু 4 মডিউলো 23 এর একটা সলিউশন কি 2। তাহলে 4 ইজ এ কোয়াড্রেটিক রেসিডিউ অফ 23 বলতে পারবো। তার মানে স্কোয়ার যে টার্মগুলো সেগুলোকে আমি এমনি চোখ বন্ধ করে বলে দিতে পারবো। তাহলে এরপরটা কি হবে 3 স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু 9 মডিউলো 23, তাহলে 9 একটা কোয়াড্রেটিক রেসিডিউ হবে। তারপরে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মডিউলো 23, তাহলে 16 একটা কোয়াড্রেটিক রেসিডিউ হবে। আর 5 স্কোয়ার যদি নিই 25 হয়ে যাচ্ছে, সেটা 23-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমি ছেড়ে দেবো। তাহলে এখান থেকে আমি চোখ বন্ধ করে বলবো দেয়ারফর 1, 4, 9, 16 আর দ্য কোয়াড্রেটিক রেসিডিউ। ইনিশিয়ালি এটা বলতে পারবো। সো 1, 4, 9, 16 আর দ্য কোয়াড্রেটিক রেসিডিউ। ইনিশিয়ালি আমরা এটা বলতে পারবো। এটা যদি বুঝতে না পারো নেক্সট দিন আমি যখন অনলাইনে আসবো, অনলাইনে আমাকে জিজ্ঞেস করবো, এটা আমি আরও ভালো করে যদি বুঝতে না পারো বলে দেবো। গেল। তাহলে এরা যদি কোয়াড্রেটিক রেসিডিউ হয়, এদের কম্বিনেশনগুলোও কিন্তু কোয়াড্রেটিক রেসিডিউ হওয়ার চান্স আছে। মানে এটা থেকে কি দেখলে যে স্কোয়ার যদি লিখতে পারি তাহলে কোয়াড্রেটিক, যে কোনো ইন্টিজারকে যদি তার স্কোয়ার হিসাবে লিখতে পারি, তাহলে যদি 4 নিজেকে স্কোয়ার হিসাবে লেখা যায় 2 স্কোয়ার, 9কেও যদি 3 স্কোয়ার হিসাবে লেখা যায়, তাহলে তাদের গুণফলকেও স্কোয়ার হিসাবে লেখা যাবে। তাহলে ঠিক তার পরের লাইন দেখো, 4-এর সাথে যদি আমি 4 গুণ করে দিই তাহলে হচ্ছে কত 16। দিস ইজ ইকুয়ালস টু 16 যদি হয় সেটাকে কার স্কোয়ার হিসাবে লিখব, 16 যদি হয় সেটাকে 4 স্কোয়ার হিসাবে লিখতে হচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমাকে বলা যাচ্ছে যে মডিউলো 23, তাহলে 16 দেখো 16 হচ্ছে একটা কোয়াড্রেটিক রেসিডিউ হয়ে গেল। কেন? কারণ এই যে ইকুয়েশনটা, এটাকে আমি যদি এরকম লিখি যে এ ইজ কনগ্রুয়েন্স টু এক্স স্কোয়ার মডিউলো 23, তাহলে এর ভ্যালু কত 16। 4 যেহেতু কোয়াড্রেটিক রেসিডিউ, তাহলে 4-এর সাথে 4-এর কম্বিনেশন করলেও কিন্তু আমি কোয়াড্রেটিক রেসিডিউ পাবো। সেইটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 16 হচ্ছে কোয়াড্রেটিক রেসিডিউ। এবার 4-এর সাথে 4 হয়ে যায়, 4-এর সাথে 9 দেখি, 4 × 9 মানে 4 9 36, সেটা 6 স্কোয়ার মডিউলো 23 হবে। তো এটা 4 9 36, 6 6 36 বিয়োগ করলেই আমাদের 0 চলে আসবে। তাহলে মডিউলো 23, তাহলে এখান থেকে আমরা কি বলবো 36টা হচ্ছে একটা কোয়াড্রেটিক রেসিডিউ, কিন্তু 36টা আমার 23-এর উপরে চলে যাচ্ছে। তাহলে সেটাকে যদি আমি নিচে নামিয়ে নিয়ে আসতে পারি, তাহলে 36, তাহলে এখান থেকে 16টা 23-এর নিচে অসুবিধা নেই, কিন্তু 36টা 23-এর উপরে চলে গেছে। তাহলে এটাকে 6 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 9 36 মডিউলো 23, এটাকে যদি আমি একবার বিয়োগ করে দিই তাহলে 36 থেকে 23 বাদ দিলে কত হবে 13 নাকি? 36 থেকে 23 বাদ দিলে 13, তাহলে কনগ্রুয়েন্স টু 13 মডিউলো 23, তাহলে 13 হয়ে গেল আমাদের একটা কোয়াড্রেটিক রেসিডিউ। আচ্ছা, এবার 4-এর সাথে 16 দেখি, 4 × 16, তাহলে 4 × 16 গুণ করলে কত হবে 4 × 16, তাহলে হচ্ছে 64 মানে 8 স্কোয়ার মডিউলো 23। দিস ইমপ্লাই এই 64 তো 23-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে কমাতে হবে। তাহলে আমি অ্যাকচুয়ালি এখান থেকে কী পেলাম 8 স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু 64 মডিউলো 23। তাহলে কমাতে যদি যাই 64কে আমাদের 23 দিয়ে ভাগ দুবার করা যাবে, তাহলে 64 মাইনাস 2 × 23, তাহলে চলে আসছে 18। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 18 হচ্ছে একটা কোয়াড্রেটিক কনগ্রুয়েন্স। তাহলে 4-এর সাথে সমস্ত কম্বিনেশন শেষ হয়ে গেল। এবার 4-এর সাথে 1, সে তো গুণ নিশ্চয়ই করবো না, এবার 4-এর সাথে কম্বিনেশন শেষ হয়ে গেল। 9-এর সাথে দেখব, 9-এর সাথে 1 নিশ্চয়ই কম্বিনেশন করবো না, তাহলে শেষ ওই 9ই আসবে। তাহলে এবার 9-এর সাথে 4 করি, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে 9-এর সাথে এবার 9 করি, তাহলে 9 × 9 মানে হচ্ছে 81, মানে দ্যাট মিনস 9 স্কোয়ার আর কি মডিউলো 23। তাহলে এখান থেকে আমরা কি লিখব যে 9 স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু 81 মডিউলো 23। 81 23 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে কমাতে হবে, 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 81 মাইনাস 3 × 23, পরে থাকছে 12। দিস ইজ কনগ্রুয়েন্স টু 12
মডিউলো 23, তাহলে 12 হয়ে গেল একটা লিনিয়ার কনগ্রুয়েন্স। আচ্ছা, এবার 9 সাথে 16 করি, এখানে 9 ইন্টু 16 মানে হয়ে যাচ্ছে আমাদের 9 ইন্টু 16 মানে হচ্ছে 144, সেটা যদি আমি রুট করি সেটা হচ্ছে 12 স্কোয়ার, 12 স্কোয়ার, এটা অবভিয়াসলি মডিউলো 23 হবে, কারণ এদিকে যা আসছে এটাও তাই, তাহলে বিয়োগ করে দিলে 0, 23 ভাগ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, দেয়ারফর 12 স্কোয়ার ইজ কনগ্রুয়েন্স টু 14423 মডিউলো 23। ঠিক আছে, এবার 144কে যদি আমি 23 দিয়ে ভাগ করি তাহলে 6 দিয়ে যাবে, 144 মাইনাস 6 ইন্টু 23, তাহলে রিমাইন্ডার থাকছে 6 মডিউলো 23। তাহলে এখান থেকে বেরিয়ে গেল। এবার আমি কি করবো, 16-র সাথে 9-এর সাথে সব কম্বিনেশন শেষ, 16-র সাথে 4 সেটা অলরেডি হয়ে গেছে, 16-র সাথে 9 সেটা অলরেডি হয়ে গেছে, 16-র সাথে 16 শুধুমাত্র বাকি থাকলো। তাহলে এখান থেকে, আচ্ছা এটা গোটাটা কি আমার ক্যামেরায় আসছে, হ্যাঁ, তাহলে এবার 16-র সাথে 16 বাকি থাকলো, তাহলে 16 ইন্টু 16 তার মানে 16 স্কোয়ার, সেটা মানে হয়ে গেল 256, দিস ইজ কনগ্রুয়েন্স টু 16 স্কোয়ার মডিউলো 23, that means 16 square is congruence to 256 modulo 23, কমাতে হবে, তাহলে 256 ডিভাইডেড বাই 23, 11 দিয়ে ভাগ যাবে, তাহলে 256 মাইনাস 11 ইন্টু 23, এটা হয়ে গেল কনগ্রুয়েন্স টু 3 মডিউলো 23। তাহলে সমস্ত রকম কম্বিনেশন শেষ হয়ে গেল, আমাদের 11টা আসার কথা, দেখি 11টা এসছে কিনা। এখানটায় আমাদের 1 2 3 4 চারটে এসছে। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের বলতে পারি যে 16 একটা লিনিয়ার কনগ্রুয়েন্স অলরেডি চলে এসছে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি যে 13 একটা, তাহলে আরেকটা যুক্ত হলো এর সাথে। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি যে 18 একটা, এখান থেকে বলতে পারি 12 একটা, এখান থেকে বলতে পারি 6 একটা, এখান থেকে বলতে পারি 3 একটা, তাহলে 1 2 3 4, আর এদিকে এখান থেকে তো 16 অলরেডি পেয়ে গেছি, এখান থেকে তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলো, এখনও দুটো বাকি আছে, দুটো কোত্থেকে পাবো, এই যে নতুন যেগুলো পেলাম তাদের কম্বিনেশন, মানে এরকম ব্যাপার যে, আচ্ছা আমি এইটুকু যেটুকু পেলাম সেটুকু আগে লিখি, যে ঠিক এর নিচের লাইনে আর কি লিখবো, so far লিখি, so far quadratic residues are, আগে আমাদের অলরেডি কী কী পেয়েছিলাম, প্রথমে একদম যে 1 4 9 16, 1 4 9 16, আচ্ছা আবার নতুনভাবে কি পেলাম, এখান থেকে 13, তারপরটা হচ্ছে 18, তারপরটা হচ্ছে 12, তারপরটা হচ্ছে 6 আর 3, তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা পেলাম, এখনও দুটো বার করতে আছে, সেই দুটো কি করব, নতুন যেগুলো পেলাম তাদের সাথে আমি এবারে ওরকম কম্পেয়ার করব। আমরা কি কি পেলাম 23-এর এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে 1 একটা, 4 একটা, 9 একটা, 16 একটা, এটা আমরা প্রথমে এমনি স্কোয়ার বলেই পেয়ে গেছি। আচ্ছা, এবার এদের মধ্যে যদি আমি ক্যালকুলেশন এদের আমার নিজেদের মধ্যে যদি করি, তাহলে এক্ষুনি আরও পেলাম 13 18 12 6 আর 3, ঠিক আছে, তাহলে পেলাম 1 2 3 4 5 6 7 8 9টা, এখনও দুটো লাগবে, সেগুলো কি করে পাবো, আমি এদের নিজেদের মধ্যে ক্যালকুলেশন করে এইগুলো পেলাম, এবার এদের নিজেদের মধ্যে ক্যালকুলেশন করব, তাহলে আশা করি বাকি দুটো পেয়ে যাব। তাহলে প্রথমেই আমি দেখি যে 13-র সাথে 13 নিজে করলে কি হয়, তাহলে 13 স্কোয়ার মানে আমাদের হয়ে যাচ্ছে 13 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 169, ঠিক আছে। এবার পরের আমি যদি এটা 23-এর মডিউলও নিতে যাই, তাহলে ডিভাইডেড বাই 23 মানে 7 দিয়ে ডিভাইড করা যাবে, 169 মাইনাস 7 ইন্টু 23 মানে হয়ে গেল 8,
মডিউলো 23, তাহলে 8 সেটা এখানটায় জুড়ে গেল, 8টা আসেনি এতক্ষণ পর্যন্ত আমাদের 8, এবারে 8টা শুধু চলে আসলো গেল। এরপরে কি করব, আমি 13-এর সাথে 18টা গুণ করব। তাহলে 13-এর সাথে যদি 18টা গুণ করি তাহলে আসবে 13 ইন্টু 18। আচ্ছা, এমনি 13 ইন্টু 18 করে আমার খুব একটা লাভ হবে না, কারণ এই বাম দিকটা তো স্কোয়ার করতে হবে, তাহলে 13 কাউরি স্কোয়ার না, 18ও কাউরি স্কোয়ার না, তাহলে আমার যে 13 ইন্টু 18 করে লাভ হবে তা নয়। ঠিক আছে, তাহলে ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে এবার মানে একটার সাথে আরেকটা গুণ করে কোনো লাভ হবে না, এইগুলোই আগেরটাই লাভ ছিল, 4-এর সাথে 9 গুণ করে লাভ আছে, কারণ এটাও একটা নিজে হোল স্কোয়ার, এটাও একটা নিজে হোল স্কোয়ার, কিন্তু এইটা তো হোল স্কোয়ার না, বা এটাও নিজে হোল স্কোয়ার না, যার ফলে এটার সাথে এটা গুণ করে যে এরকম কিছু আসবে সেরকম তো মানে সেরকম তো আমি আনতে পারবো না, এই দিকটা তো আলটিমেটলি স্কোয়ার আনতে হবে। তাহলে এরা একে অপরের সাথে গুণ করে লাভ নেই, বরং এরা নিজেদের স্কোয়ার বার করি। তাহলে 18 স্কোয়ার, তাহলে 18 তার স্কোয়ার যদি করি সেটা হচ্ছে 324, সেটাকে যদি আমি ডিভাইড করি 23 দিয়ে, তাহলে 14 দিয়ে ডিভাইড হবে, তাহলে 324 মাইনাস 14 ইন্টু 23, সেটা হয়ে গেল কনগ্রুয়েন্স টু 2 মডিউলো 23। 2 ছিল না, 2 শুদ্ধ চলে আসলো, তাহলে আর যে দুটো বাকি ছিল সেই দুটো 2 আর 8, তাহলে আমি এখানটা স্টপ করে দেবো। তুমি ফার্দার চেক করো, 12কে চেক করো, দেখো আগে এইগুলোর মধ্যেই কিছু না কিছু একটা আসবে। আমি এখানটা যেহেতু চলে এসছে 11টা মিলে গেছে, এখানে স্টপ করে দেবো, আমি তোমাদের চেক করার জন্য দেখাচ্ছি। 12 স্কোয়ার করো, তাহলে 12 স্কোয়ার মানে হচ্ছে 144, তাকে 23 দিয়ে ডিভাইড 6 দিয়ে ডিভাইড করা যাবে, 144 মাইনাস 6 ইন্টু 23, সেটা আসবে কনগ্রুয়েন্স টু 6 মডিউলো 23। দেখো 6 অলরেডি চলে এসছে, তারপর 6 স্কোয়ার করবে, 3 স্কোয়ার করবে, সব ওই একই জিনিস আসবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানটা 11টা মিলে গেছে এখানে ছেড়ে দেবো, সুতরাং সো সো দ্য সরি কি কোশ্চেনটা কী হয়েছে, হ্যাঁ, সো দ্য কোয়াড্রেটিক রেসিডিউস অফ 23 আর, এগুলো আমি পরপর লিখে দেবো, 1, তারপরে 2 পেলাম, তারপরে 3, আচ্ছা তারপরে 4, 4-এর পর হচ্ছে 6, 6-এর পর হচ্ছে 8, 9, তারপরে হচ্ছে 13, 16, 18, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আরেকটা কি বাদ চলে গেল, 1, 2, 3, 4, 4-এর পরে হচ্ছে 6, 6-এর পরে হচ্ছে 8, 8-এর পর হচ্ছে 9, 9-এর পর 13, তারপরে 12টা বাদ চলে গেছে, 12টা লিখতে হবে। ঠিক আছে, কমা দিয়ে 12 লিখে দিলাম, গেল এটা। সিমিলারলি এরকম টাইপের আর একটা অঙ্ক আমি লিখে দিচ্ছি, তোমরা সেটা বাড়িতে করবে। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড অল কোয়াড্রেটিক রেসিডিউস অফ 13 সমস্ত কোয়াড্রেটিক রেসিডিউ আমাকে চেয়েছে। একই রকমভাবে সেম স্টাইলে আমরা করব, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। এর কোয়াড্রেটিক রেসিডিউস হবে এমনি কী হবে, যে p-1/2 এতগুলো থাকবে, মানে 12, 6, 6খানা টোটাল থাকবে। সেই 6খানা কী কী, সেগুলো হচ্ছে আমাদের 1, 4, 9, 3, 12, 10। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, 13 কোয়াড্রেটিক রেসিডিউ বার করা। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো আজকে।